লেখক কৌশিক দাসের বিথি আবাসন। ডিসেম্বরের সকাল, কলকাতা শহরে কুয়াশার চাদর বিছিয়েছে শীতকাল। রাস্তাঘাটে দাপিয়ে বেড়াচ্ছে কুয়াশার দল। দুদিন আগে নিম্নচাপের ফলে বৃষ্টি হওয়ার কারণে শীতটাও যেন এক শক্তিশালী রূপ ধারণ করেছে। ঠান্ডা হাওয়ার হুসহুসানি সামলানোর জন্যই দরজা জানলা সব আঁটো করে আটকানো। জানলার কাজগুলো ঝাপসা হয়ে গেছে কুয়াশার পরশে। নতুন বছরও পড়ল বলে, পুরনো বছরটা তার পোটলা গুটিয়ে তৈরি সবাইকে বিদায় জানাতে। আর মাত্র 2 দিনের অপেক্ষা, আর তারপরেই শহরের লোকজন মেতে উঠবে বর্ষপূর্তির উৎসবে। কিছুক্ষণ আগে এ বাড়ির মালিক শ্যামাপদ সেনগুপ্ত অনিকের সাথে চা খেতে খেতে একজোট গল্প করে গেলেন। ভদ্রলোক বেশ মিশুকে, ছিপছিপে ঢ্যাঙ্গা চেহারা, লোম ভর্তি শরীর, চোখে মোটা গ্লাসের চশমা, মাথার সমতল টাকটা পেছনে গিয়ে চাপা পড়ে গেছে কাঁচা পাকা চুলের আড়ালে। এখনো যে বেশ তাকত আছে শরীরে, তা তার হাঁটা চলা কাজকর্মের মধ্যে দিয়ে স্পষ্ট ফুটে ওঠে। অনিকের পরিবারের সাথে বেশ ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে ওনার। যখন অনিক প্রথমবার বাড়ি দেখতে আসে, তখন উনি বাড়ি ভাড়া দিতে একেবারেই নারাজ ছিলেন। কিন্তু যখনই শুনলেন যে এই অনিকই হচ্ছে কলকাতার বিখ্যাত গোয়েন্দা অনিক দত্ত, তখন তিনি আর না জানাননি। ভদ্রলোক আবার গোয়েন্দা গল্পের বড় ভক্ত কিনা। অনিক এতক্ষণ ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিল। দরজায় বেল পড়তেই সে ল্যাপটপটা বন্ধ করে নিচে গেল দরজা খুলতে। অনিক থাকে দোতলায় আর বাড়ির মালিক থাকেন নিচের তলায়। ও নিচে গিয়ে দেখে শ্যামাপদবাবু দরজা খুলে দিয়েছেন। বাইরে আগন্তুক এক নয়, একাধিক। অনিক বলল, আসুন, ভেতরে আসুন। ঘরে 2 জন প্রাপ্তবয়স্ক ভদ্রলোকের প্রবেশ ঘটল। একজনের পরনে একটি শার্টের উপর উইন্ড চিটার আর কালো রঙের বানানো প্যান্ট, ঢেউ খেলানো কাঁচা পাকা চুল, ফর্সা রং, ঠোঁটের ওপর একটা মোটা গোঁফ, চাপদাড়ি, চোখে সোনালি ফ্রেমের চশমা, চেহারাটা খাপ খোলা তলোয়ারের মতোই সিধা। আরেকজনের পরনে উলের সোয়েটার, সাদা রঙের প্যান্ট, একটা খয়েরি রঙের মাফলার বর্মের মতো ঘিরে আছে মাথা থেকে থুতনি পর্যন্ত, কামানো দাড়ি, ঘন কালো চুল। এনার উচ্চতা প্রথম ব্যক্তির তুলনায় বেশ কম। প্রথমজন বললেন, নমস্কার মিস্টার দত্ত, আমি সুজয় মোহন দাশগুপ্ত, আর ইনি আমার প্রতিবেশী শ্যামল দাস। আমরা বিথি আবাসন থেকে আসছি। অনিক ওদেরকে নিয়ে ওপরে এলো, তারপর রান্নাঘরে গিয়ে চা বানানোর ব্যবস্থা করলো। ওনারা বসার ঘরে লম্বা সোফাটাতে বসেছেন। এমন সময় সিঁড়ি থেকে একজোড়া পদশব্দ ভেসে এলো। অনিক গিয়ে দরজা খুলে বলল, আয়, ঠিক সময় এসেছিস। সোনাই ঢুকলো ভেতরে, বলল, আমি তো তোর কাছ থেকে ওই বইটা নিতে এলাম। যা, বিছানায় রাখা আছে, নিয়ে আয়। চা খাবি? না, খেয়ে বেরিয়েছি, বলল সোনাই। এবারে অনিক ওর ইজি চেয়ারটাতে বসে বলল, বলুন কি ব্যাপার। সোনাই একটা বই নিয়ে এলো ভেতরের ঘর থেকে। তারপর রান্নাঘরে গিয়ে চা বানানোর দায়িত্বটা নিয়ে নিল। সুজয় মোহন বললেন, আমরা আসছি বিথি আবাসন থেকে। জগন্নাথ বোস রোডে আমাদের ফ্ল্যাটটা, রেলগেটের ঠিক ওপারেই। আমরা মনে করি যে আপনার কাছে আসতে আমরা খুব দেরি করে ফেলেছি, তাই প্রথম থেকেই সবকিছু খোলাখুলিভাবে বলছি। গত 24শে ডিসেম্বর আমরা অ্যাপার্টমেন্টের সদস্যরা মিলে একটা জায়গায় গেছিলাম পিকনিকে। ওই দিন অ্যাপার্টমেন্টে মোটে 3-4 জন লোক ছিল যারা যায়নি। ওই দিনই আমার ঘর থেকে 50,000 টাকা চুরি গেল। পিকনিক থেকে বাড়ি এসে দেখি আলমারি খোলা, লকারে চাবি ঝুলছে, কিন্তু চোর কি করে ঘরে ঢুকলো বুঝলাম না। বাড়ির দরজা বাইরে থেকে লাগানো ছিল, যেমনটা আমি লাগিয়ে গেছিলাম পিকনিকে যাওয়ার আগে। দরজা ভাঙারও কোনো চিহ্ন ছিল না। বারান্দা দিয়ে যেতে গেলে তো রাস্তার সামনে দিয়ে যেতে হবে। আমার বাড়ি অ্যাপার্টমেন্টের দোতলায়, আর ব্যালকনি যেদিকে সেদিকটাতেই রাস্তা। ব্যালকনি থেকে পাইপ। অনেক ওনার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, সেফটি পিন বা স্ক্রু ইউজ করে তালা খুলেছে। এমন 1000 রকম পদ্ধতি আছে তালা খোলার, তাতে তালা ভাঙার চান্সও থাকে না। আপনি পরে কি হলো বলুন। উনি বললেন, পুলিশ ডাকলাম। এর আগে আমাদের ফ্ল্যাটের আগের দারোয়ান বাবলা আমাদের ফ্ল্যাটের একজনের সাইকেল লোপাট করতে গিয়ে ধরা পড়ে। তারপর ওকে আমরা তাড়িয়ে দিই, তার বদলে অন্য দারোয়ান নিয়ে আসি। বিশ্বনাথ নাম তার, সেই জন্য এবারেও সন্দেহটা বাবলার ওপরে গিয়েই পড়ে। কিন্তু কোনো প্রমাণ ছাড়া তো একজনের বাড়িতে গিয়ে খানা তল্লাশি চালানো ঠিক হবে না, তাই আমরা কোনো স্টেপ নিতে পারিনি ওর বিরুদ্ধে। এই ঘটনার পর আমরা সকলেই একটু ঘাবড়ে গেছিলাম। তখন আমাদের অ্যাপার্টমেন্টের সবাই এই ব্যাপারে সাবধান হয়ে গেল। যাদের কাছে যত টাকা ছিল সব চুরি হয়ে যাওয়ার ভয়ে টাকার নাম্বার লিখে রাখলো সবাই।
ঠিক এর দুদিন পর আবার চুরি হলো শ্যামলবাবুর ঘর থেকে 20,000 টাকা। উনি ইঙ্গিত করলেন আরেকজন আগন্তুকের দিকে। সোনাই রান্নাঘর থেকে সবকিছু শুনছিল। এবারে 2 কাপ চা এনে রাখলো ওনাদের সামনে। দাশগুপ্ত বাবু বলতে থাকলেন, কিন্তু এবারে চোরকে শ্যামলবাবুর ছেলে ধরে ফেলেছিল, কিন্তু চোর পালায় ওর হাত পা আর মুখ বেঁধে। অনিক বলল, সে কি, ওনার বাড়িতে তো কুকুর আছে, সে কিছু করেনি? অন্যজন অর্থাৎ শ্যামলবাবু বললেন, হ্যাঁ আছে, বেলজিয়ান ম্যালিনাস। না, সে কিছু করেনি, সে তো ঘুমাচ্ছিল, আর এমনিতে ওর বেশ ঠান্ডা লেগেছে, শরীরটাও খারাপ, ওর সর্দি জ্বর হয়েছে, তাই বোধহয় কিছু বুঝতে পারিনি। কিন্তু আপনি কি করে জানলেন? অনিক বলল, আপনার প্যান্টে কিছু লম্বা লম্বা খয়েরি রঙের লোম আটকে আছে, সম্ভবত কুকুরকে নিয়ে মর্নিং ওয়াকে বেড়াতে গিয়ে লেগেছে। উনি প্যান্টটা হালকাভাবে ঝেড়ে বললেন, হ্যাঁ, রোজ সকালেই বেরোই। অনিক বলল, এবারে চোর কোন পথে পালালো? দাশগুপ্ত বাবু বললেন, বারান্দা দিয়ে পালাবে নিশ্চয়ই, পাইপ বেয়ে নেমে। অনিক বলল, হাত পা কি দিয়ে বেঁধেছিল আপনার ছেলের? ওই একটা দড়ি দিয়ে, দড়িটা আমাদের বাড়িতেই ছিল, বললেন শ্যামলবাবু। একটা সরু নাইলনের দড়ি, মুখটাও বাঁধা ছিল একটা কাপড় দিয়ে। এরপর দাশগুপ্ত বাবু বললেন, এই গেল দ্বিতীয় ঘটনা। পুলিশ তখনও তদন্ত চালাচ্ছে। আমরা ঠিক করলাম এবার একটা পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করব, কিন্তু এরম তো হুট করে একটা সিদ্ধান্ত নেওয়া যায় না। একটা মিটিং এর ব্যবস্থা করলাম, আসছে রবিবার, কিন্তু কাল যা ঘটে গেল তারপর আপনার কাছে আসতে বাধ্য হলাম। আসলে এমনটা যে হবে সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। যদি ভাবতাম তাহলে একটা পুলিশ প্রোটেকশনের ব্যবস্থাও করেই ফেলতাম। আজ সকালে আমাদের ফ্ল্যাটের কেয়ারটেকার জলের পাম্প চালাতে গিয়ে দেখে পাম্প ঘরে ঠিক সামনেই পড়ে আছে একটা মৃতদেহ, তার পিঠে ছুরি মারা হয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে সে মৃতদেহ আমাদের পুরনো কেয়ারটেকার বাবলার। আর তার সাথে সাথে শ্যামলবাবুর ঘর থেকে আরো 20,000 টাকা চুরি গেছে। আলমারির পাল্লা খোলা ছিল, সেই দেখেই বুঝেছে। এই ঘটনার পর আপনার কাছে না এসে পারলাম না। আমাদের আবাসনের ওপর যে কালো ছায়া বিস্তার করছে, দয়া করে তার হাত থেকে আমাদের রক্ষা করুন মিস্টার দত্ত। অনিক শ্যামলাল বাবুকে বলল, আপনার কাছে তো টাকার নাম্বার লেখা ছিল, তো প্রথম যেদিন চুরি হলো আপনার ঘর থেকে, সেদিন পুলিশকে নাম্বারগুলো দেননি? আরে চোর তো সে নাম্বারের কাগজটাও নিয়ে গেছে, যদিও 2-1টা নাম্বার আমার আবছা মনে আছে, বললেন শ্যামল বাবু। কোথায় রেখেছিলেন ওটা? যে ড্রয়ারে আলমারির চাবি থাকতো সেইখানেই, আলমারির চাবির তলায়। চোর বোধহয় আলমারির চাবি খুলতে গিয়ে ওটা দেখে ওটাকে সরিয়ে নিয়েছে। আলমারিতে সবসময় চাবি দিয়ে রাখতেন? না, দাশগুপ্ত বাবুর বাড়িতে চুরি হবার পর তালা দিয়ে রাখতাম, তবে আলমারির ভেতরের লকারে সবসময় চাবি দেওয়া থাকে। চাবি যে ড্রয়ারে থাকতো তা কে কে জানতো? আমি, আমার স্ত্রী আর আমার ছেলে। ডেড বডি যেখানে যেমন ছিল তেমন আছে তো? হ্যাঁ, বললেন দুজনেই। শ্যামলবাবু বললেন, ওতে হাত দেওয়ার মতো বুকের পাটা আমাদের কারোরই নেই। আমরা পুলিশকেও বলিনি, আপনি যাবেন, দেখবেন, তারপর যা ঠিক করার করবেন। অনিক বলল, ওকে, আমি রেডি হয়ে আসছি। সোনাই ওনাদের চা খাওয়া কাপ দুটো রেখে এলো বেসিনে। এবার ওরা রওনা দেবে বিথি আবাসনের উদ্দেশ্যে। বিথি আবাসনে পৌঁছতে বেশিক্ষণ লাগলো না। 4 জনে 2টো রিক্সা করে এসে পৌঁছলো বিথি আবাসনে। জগন্নাথ বোস রোডের ওপর সেই আবাসন। মেন গেটের বাইরেই বড় বড় করে লেখা ছিল আবাসনের নাম আর ঠিকানা। গেট দিয়ে শুরু হয়ে একটা লম্বা সিমেন্ট বাঁধানো রাস্তা চলে গিয়ে ধাক্কা খেয়েছে একটা বেদিতে। সেই রাস্তার বাম পাশে 2টো ফ্ল্যাট বাড়ি আর অন্য পাশে একটি, সবকটি 4তলা অ্যাপার্টমেন্ট। প্রত্যেকটির নিচে একটি করে গ্যারেজ। গ্যারেজে 3-4টে গাড়ি, কয়েকটা বাইক রাখা আছে। মাঝারি সাইজের পাঁচিল দিয়ে ঘেরা চারপাশটা, আর ভেতরে চারপাশটা খুব সুন্দর সুন্দর পাতাবাহার গাছ দিয়ে সজ্জিত। পাঁচিলের ওপরে 2 মানুষ, অন্তর অন্তর একটা করে ছোট্ট সাইজের গোলাকৃতি ডিম লাইট। গেটের সামনে একটা প্লাস্টিকের চেয়ারে বসেছিল ওখানকার দারোয়ান। বয়সের ভারে একটু কুঁজো হয়ে গেছেন, চোখ মুখ ঢুকে গেছে। একটা কালো রোয়া ওঠা প্যান্ট পরে নিজের বাকি অংশটা ঢেকে রেখেছে একটা ফুল হাতা জামা, একটা লাল হাফ হাত সোয়েটার আর হলুদ রঙের চাদরে। দাশগুপ্ত বাবু বললেন, ইনি হলেন সুদর্শন বাবু, আমাদের অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার। এ হচ্ছে রাতের কেয়ারটেকার, রাত 9টা থেকে সকাল 9টা ও থাকে, আর ওর পরে আসে বিশ্বনাথ। বাকি 12 ঘন্টা ওর আন্ডারে থাকে। অনিক বলল, কাল রাতে কোথায় ছিলেন? সুদর্শন বাবু বললেন, আমি তো আমার ঘরে ঘুমাচ্ছিলাম। কখন ঘুমোতে যান? আমি 11:30টার পর যাই, সকালে 5টার আগে উঠে পড়ি। আপনার ঘর মানে কেয়ারটেকারের ঘর, তাই তো? এই তো এটাই। সুদর্শন বাবু আঙুল দেখালো একটা ছোট্ট ঘরের দিকে। আর পাম্প ঘরটা কোন দিকে? এবারে সুদর্শন বাবু আঙুল দেখালো অন্য প্রান্তে। অনেক ঘড়ি দেখে বলল, 9:30 বাজতে চললো, এখনো অন্য দারোয়ান এলো না তো?
শ্যামলবাবু বললেন, ফাঁকিবাজ সব, এদের গাফিলতির জন্যই তো এইসব কাণ্ড হয়ে চলেছে। ওনার মেজাজ হালকা বিগড়ে গেছে। আপনারা পিকনিক থেকে কখন ফেরেন? এবারে প্রশ্ন ছুটল দাশগুপ্ত বাবুর দিকে। ওই 8টা নাগাদ, বললেন উনি। তার মানে চুরিটা হয় দ্বিতীয় দারোয়ানের সময়। অনেক এবার একটু এদিক ওদিক তাকিয়ে বলল, আপনারা কোন বিল্ডিংয়ে থাকেন? দাশগুপ্তবাবু বললেন, আমি থাকি এইচই বিল্ডিংয়ের দোতলায়, আর উনি থাকেন আমার পাশের বিল্ডিংয়ের 3 তলায়। ওটার নাম হচ্ছে HF। অনেক বলল, চলুন পাম্প ঘরের দিকে, ওইটাই আসল। পাম্প ঘরটা ফ্ল্যাটের একদম পেছনে। পাম্প ঘরের সামনেই পড়েছিল অচল দেহটা, যে এখন কেবল একটা জড়বস্তু ছাড়া আর কিচ্ছু না। একটা নীল রঙের দামি জিন্সের জ্যাকেট, আকাশি রঙের জিন্সের প্যান্ট, আর পায়ে একটা রিবকের দামি জুতো। হাতের কবজিতে উকি দিচ্ছে একটা নতুন টাইটেনের ঘড়ি। জামা কাপড়েও একটা নতুনত্বের ছাপ। শ্যামবর্ণের দেহে বেশভূষা কেমন যেন বেমানান। নাকটা সামান্য চ্যাপটা, নিচের ঠোঁটটা ঝুলে পড়েছে, আর চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। বয়স 25 কি 26 হবে। পিঠে একটা গভীর ক্ষতচিহ্ন, আর সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ে ভিজিয়ে দিয়েছে মাটি। অনেক হাঁটু গেড়ে বসে অনেকক্ষণ এদিক ওদিক দেখলো। চারদিকে ধস্তাধস্তির কোনো ছাপও নেই। সোনাই বলল, হাবভাব দেখে এমন মনে হচ্ছে কাল রাতে উনি যেচে এখানে খুন হতে আসেন। যদি এমনটা হয় যে উনি দেখেন যে চোর চুরি করে পালাচ্ছে, আর উনি চোরকে থামাতে যান, আর চোর যদি খুন করে পালায়। অনেক নিহত ব্যক্তি অর্থাৎ এই ফ্ল্যাটের প্রাক্তন দারোয়ান বাবলার পকেট থেকে মানিব্যাগ বের করলো। মানিব্যাগ থেকে 2 1000 টাকার করকরে নোট, 2 10 টাকার নোট, আর 2 রসিদ বেরোলো। অনেক রসিদ দুটো দেখে বলল, সম্প্রতি কোনো কারণে ওনার পকেট বেশ ফুলে ফেপে উঠেছিল বলে মনে হচ্ছে। বিগ বাজার থেকে একটা দামি জিন্সের জ্যাকেট আর রিবকের জুতো কিনেছিলেন গত পরশু। আবার কাল রাতে দ্য রয়্যালস থেকে ডিনার সেরে ট্যাক্সি করে ফিরেছেন। সোনাই বলল, ট্যাক্সি কি করে বুঝলেন? বাসে করে ফিরলে সে নিশ্চয়ই তার পকেটে টিকিটটা পুরতো। বেশিরভাগ লোকে টিকিট পকেটে পুরে সেটার কথা ভুলে যায়, আর সেটা পকেটেই রয়ে যায়। কিন্তু ওনার পকেটে কোনো টিকিটই পেলাম না, এমনকি মানি ব্যাগেও না। আর যে এত অ্যাশ আরামে সারা সন্ধেটা কাটালো, সে সবশেষে বাড়ি ফিরবে বাসে করে, এটা মানা যায় না। সোনাই বলল, কিন্তু এত টাকা উনি পেলেন কোত্থেকে? অনেক বলল, দেখুন তো এই টাকাগুলো নাম্বার মিলছে কিনা, মনে পড়ছে কিনা নাম্বারগুলো, বলে 2000 টাকার 2টো নোট এগিয়ে দিল শ্যামলবাবুর দিকে। শ্যামলবাবু ওর মধ্যে একটা নোট খুব ভালো করে দেখলেন, তারপর বললেন, এই নাম্বারটা চেনা চেনা লাগছে। হ্যাঁ, এই নাম্বারটা আমি লিখেছিলাম, কোনো সন্দেহ নেই। দাশগুপ্ত বাবুর চোখে মুখে চিন্তার রেখা ফুটে উঠল। তারপর তিনি বললেন, তার মানে ওই টাকা চুরি করেছে? চুরি যদি এ করে থাকে, তবে একে খুন করলো কে? অনেক বলল, দাশগুপ্ত বাবু, আপনি পুলিশ ডাকুন, আমি একটু চারপাশটা দেখি। দাশগুপ্ত বাবু চলে গেলেন। অনেক এদিক ওদিক দেখতে লাগলো। সোনাই গিয়ে বলল, কিছু খুঁজছিস? ফোন, একটা ফোন থাকা তো স্বাভাবিক। হয়তো উনি ফোন ইউজ করতেন না, বলল সোনাই। হতেই পারে না। কাল রাতের ঘটনাটা আমি দেখতে পাচ্ছি, বুঝলি। লোক সংখ্যা কত জানি না, কিন্তু বাবলাকে কাল রাতে কেউ এখানে ডেকেছিল কোনো কারণে, ফোন করে বা ফোনে মেসেজ করে। তারপর খুন করার পর সেই ফোনটাকে হাফিস করে দেওয়া হয়েছে প্রমাণ লোপাটের জন্য। এরপর শ্যামলবাবুর উদ্দেশ্যে বলল, আপনি কি করেন? আমি চাকরি করি শিক্ষা বিভাগে। আর আপনার ছেলে? সে সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছে। অনেক প্রশ্ন করলো, যেদিন প্রথম চুরি হয় সেদিন আপনাদের বাড়িতে কেউ এসেছিল? শ্যামলবাবু একটু ভেবে বললেন, হ্যাঁ, সঞ্জু এসেছিল, কন্ট্রাক্টর। বাড়িতে একটু রিপেয়ারিং এর কাজ করাবো, তাই ওকে ডেকেছিলাম। বাড়ির কোথায় কি কাজ হবে সেগুলো দেখানোর জন্য। আর কাল? না, সেরম কেউ আসেনি। 2 দিন এরম চুরি হয়ে গেল, তবুও আপনাদের ঘুম ভাঙলো না? শীতকালে একটু ঘুমটা গাঢ় হয় বটে, কিন্তু এই কদিন যেন ঘুমটা একটু বেশি হচ্ছে। সহজে ভাঙতে চাইছে না, হয়তো ঠান্ডার কারণেই। এতক্ষণে একটা বছর 25-এর ছেলে সেখানে এসে দাঁড়িয়েছে। ফর্সা রং, সুদর্শন চেহারা, কামানো দাড়ি, নাকের নিচে একটা সরু গোঁফ, মাথায় ঘন চুল, পরনে একটা ফুল হাতা গেঞ্জি, সোয়েটার আর ট্র্যাকস্যুট প্যান্ট। শ্যামলবাবু বললেন, এই যে আমার ছেলে রিন্টু। সে বলল, বাবা, তোমাকে মা একটু ডাকছে। শ্যামলবাবু বাড়ির দিকে গেলেন। রিন্টু বলল, হাই, আমি কৌশিক, এটা আমার ভালো নাম। অনিক বলল, শুনলাম তুমি নাকি চোর ধরার চেষ্টা করেছিলে, কিন্তু সেই লোক তোমার হাত পা বেঁধে পালায়। হ্যাঁ। চোরের চেহারা কেমন ছিল একটু মনে করতে পারবে? আমার তুলনায় একটু লম্বা আর বেশি শক্তিশালী, কিন্তু অন্ধকার ছিল বলে মুখ দেখতে পাইনি। অনিক বলল, তুমি সরকারি চাকরির জন্য রেডি হচ্ছ শুনলাম। হ্যাঁ, রাইসে পড়ি। কোন জায়গায়? শিয়ালদহ।
দাশগুপ্ত বাবু পুলিশ নিয়ে এলেন। ইন্সপেক্টর গুপ্তর সাথে অনেকের আগে থেকেই চেনা জানা। একটা কেসের ব্যাপারে খুব সাহায্য করেছিলেন ভদ্রলোক অনিককে একবার। অনিককে দেখে বলল, আরে মিস্টার দত্ত, ওয়েলকাম, আপনিও অ্যাট লাস্ট জুড়ে গেলেন। অনিক বলল, আপনি তো অনেক ভালো বলতে পারবেন এই কেসের ব্যাপারে, প্রথম থেকেই তো জুড়ে আছেন। ইন্সপেক্টর বললেন, শুনলাম বাবলার পকেটে নাকি শ্যামলবাবুর চুরি যাওয়ার টাকা পাওয়া গেছে। তাহলে তো এটা পরিষ্কার যে চুরিটা বাবলাই করেছে। আমার মনে হয় বাবলার জন্য এখানে কেউ ওয়েট করছিল টাকা ভাগাভাগি করার জন্য। বাবলা চুরি করে আনলে দুজনে সেই টাকা ভাগাভাগি করে নেবে, কিন্তু সেই দ্বিতীয় ব্যক্তি সমস্ত টাকা হাতানোর লোভে বাবলাকে মেরে সব টাকা নিয়ে পালায়। এতক্ষণে আবাসনের কিছু কিছু লোকজন তাদের বাড়ির জানলা আর ব্যালকনি থেকে মুখ বাড়িয়েছে। অনেক পুরো আবাসনের চারিদিকটা ভালো করে দেখলো। সামনের দিকটা লম্বা রাস্তা আর পেছনের দিকটা একটা সরু গলি লম্বা রাস্তাটার সমান্তরালে চলে গেছে। আবাসনের ডান দিকে একটা বাজার আর বাম দিকে মানে পামঘরের দিকে আরেকটা রাস্তা। অনেক পুরো এলাকাটা ভালোভাবে ঘুরে দেখলো। চোর ঠিক কোন জায়গা দিয়ে আসতে পারে ভালোভাবে বুঝে নিল। সোনাইও খুব ভালো করে বোঝার চেষ্টা করলো। ও বলল, যদি পেছনের গলি দিয়ে চোর ঢোকে তাহলে সহজেই শ্যামল বাবুদের বাড়িতে ঢুকতে পারবে, তাই না দাদা? অনেক প্রত্যুত্তরে কিছু বলল না, শুধু মাথা নাড়লো। তারপর ইন্সপেক্টরকে বলল, পুলিশ প্রোটেকশনের একটা ব্যবস্থা করবেন নিশ্চয়ই। সে তো বটেই, দাশগুপ্ত বাবুও সেটাই বলছেন। এতক্ষণে আরেকজন দারোয়ান এসে গেছে। সুদর্শন বাবুও চলে গেছেন। অনেক সেই দারোয়ানের কাছে গেল। কম বয়সী বেটেখাটো চেহারা, গায়ের রং তামাটে, ঝাঁকড়া চুল। এত ঠান্ডাতেও পরনে কেবল একটা ফুল হাতা জামা আর জিন্সের প্যান্ট। অনেক বলল, তুমি বিশ্বনাথ? হ্যাঁ। যেদিন প্রথম চুরি হয় দাশগুপ্ত বাবুর ঘরে সেদিন সন্দেহজনক কিছু ঘটেছিল। সেদিন 7টা নাগাদ এখানে একজন আসে। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কোথায় যাবে। তো সে বলল যে গাঙ্গুলি বাবুর বাড়ি। আমি তাকে দেখিয়ে দিলাম গাঙ্গুলি বাবু কোন বিল্ডিংয়ে থাকেন। সে চলে গেল। তারপর আবার নেমে এলো 15 মিনিট পর। গাঙ্গুলি বাবু যাননি পিকনিকে? না। কোনো ফ্ল্যাটে থাকতেন গাঙ্গুলি বাবু? এইচই বিল্ডিং এ। এখানে 3খানা বিল্ডিং, একটা এইচই আর একটা এইচএফ আর একটা এইচজি। এইচই মানে দাশগুপ্ত বাবু যে বিল্ডিং এ থাকেন সেইখানেই? হ্যাঁ, সে লোক আবার বেরোনোর সময় হাতে একটা ঝোলা নিয়ে বেরিয়েছিল। ইন্সপেক্টর বলল, ও প্রথম দিন আমাকে এই কথাগুলোই বলেছিল। আমরা গাঙ্গুলি বাবুকে জিজ্ঞেস করে জেনেছিলাম যে ওই দিন ওনার বাড়িতে কেউই আসেনি। তার মানে চোর যে সেই লোকটাই সেটা স্পষ্ট। গাঙ্গুলি বাবুর বাড়ি যাওয়ার নাম করে দাশগুপ্ত বাবুর বাড়ি ঢোকে। অনিক এবার ওই আবাসনের 3টে বিল্ডিং এর দিকে একবার করে দেখে বলল, এর মধ্যে শ্যামল বাবুর ঘর কোনটা জানো? রিন্টু কাছেই দাঁড়িয়েছিল। সে হাত দেখিয়ে বলল, ওই যে ওইটা, লাল রঙের গামছা ঝুলছে। 3তলায় একটা বাড়ি দেখিয়ে বলল রিন্টু। অনিক এবার ইন্সপেক্টর গুপ্তর সাথে একটু দূরে গিয়ে ফিসফিস করে কি সব কথা বলল। ইন্সপেক্টর কয়েকবার মাথা নেড়ে সম্মতি জানালেন। তারপর সে সোজা হাঁটা দিল বাড়ির পথে। সোনাই বলল, ব্যাপারটা কিছু বুঝলি? কি ব্যাপার? এই যে। ওর কথার মাঝপথেই অনিক বলল, রহস্যের সুরাহা একটু একটু করে হচ্ছে রে, সবুর কর, সব হবে। ইন্সপেক্টরের সাথে কি কথা বললি তখন? অনিক ওর উত্তর না দিয়ে বলল, একটা প্রশ্ন তোর অনেক আগে করা উচিত ছিল। কি? দুটো বাড়িতেই একই চোর পড়েছিল কিনা সেটা কিন্তু এখনো শিওর নই আমরা। তার চেয়েও বড় কথা, চোর পরপর দুবার শ্যামল বাবুর বাড়িতেই কেন চুরি করতে আসলো? তার মানে? অনেক মুচকি হেসে বলল, রহস্য নিজের চাল চেলে দিয়েছে, এবার আমার দান। হ্যালো, ফোন কেন করেছো? তোমরা গোয়েন্দা ডেকে এনেছো কেন? তোমরা জানো না ও লোক কত খতরনাক? আরে টেনশন করো না, কিছু হবে না। তুমি চেনো না ওই লোককে, ও কিন্তু সুবিধের নয়। এটা সোসাইটির ডিসিশন। এখন আমি এর বিরুদ্ধে কিছু বলতে গেলে সবাই আমাকেই সন্দেহ করবে। যদি আমার কিছু হয় তো আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, সব কটাকে একসাথে ফাঁসাবো, বলে দিলাম। আরে বাবা, কিছু হবে না, ডোন্ট ওয়ারি। তুমি নিজে টাকা পেয়ে গেছো, এখন তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। এখন ফোন রাখো আর ফোন করবে না। আমি তোমার নাম্বার ডিলিট করে দিয়েছি, তুমিও আমার নাম্বার ডিলিট করে দিও। ফোনের শব্দে ঘুম ভাঙলো অনেকের। আবছা চোখে চারিদিকটা একবার দেখলো সে। দেওয়াল ঘড়ি বলছে সকাল 6টা। কোলের উপর পড়ে থাকা বইটা সরিয়ে রাখলো সে। চোখ রগড়ে সোফা ছেড়ে উঠে একটা লম্বা হাই তুলে জ্বলন্ত টেবিল ল্যাম্পটা বন্ধ করলো। তারপর এগিয়ে গেল ফোনের দিকে। কাল রাতে একটা বই পড়তে পড়তে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল সে। ফোন তুলে দেখে দাশগুপ্ত বাবুর ফোন। গুড মর্নিং মিস্টার দত্ত, এত সকাল সকাল ফোন করার জন্য সরি, বাট না করেও থাকতে পারলাম না। কাল রাতে আবার চোর বাবাজি এসেছিল, কিন্তু শ্যামল বাবুর কুকুর শ্যাডো কাল সজাগ থাকায় চোর কিছু করতে পারেনি। কাল তো পুলিশ পাহারায় ছিল। চোর মনে হয় বাজারের ভেতর দিয়ে ঢুকেছিল, ওদিকটায় পুলিশ ছিল না। পুরো কথাটা গড়গড় করে বলে গেলেন ভদ্রলোক। গুড, খুব ভালো। বলছি কিছু এগোলেন? সেরম কিছু না, তবে চিন্তা করবেন না, হয়ে যাবে।
প্লিজ হেল্প আস, এই রোজ রোজ চোর আসাটা আর সহ্য হচ্ছে না। সোনাই ঘড়িতে দেখলো দুপুর 12টা। ঠিক করলো একবার দাদার কাছ থেকে ঢু মেরে আসবে। এখন সেমিস্টারের পরীক্ষা শেষ, সবাই কলেজ বন্ধ। ও এক জায়গায় কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ কোর্স করছে এখন। সেখান থেকে ছুটি পেয়েই ছুটলো দাদার বাড়ি। দাদার বাড়ি গিয়ে দেখলো ফুটপাথের ওপরেই দাঁড়িয়ে আছে দাদার সদ্য কেনা ইয়ামাহা বাইকটা। তদন্তের কাজে তখন এদিক সেদিক ছুটতে হয়, সেই জন্যই বাইকটা কেনা। তার জন্য অবশ্য ওকে অনেক ঝড়ঝাপটা পেরোতে হয়েছে। মাকে রাজি করানোটাই তো সবচেয়ে কঠিন ছিল। মা তো একেবারেই রাজি ছিল না। মাকে মানানোর জন্য বোনকে কম সাহায্য করতে হয়নি দাদাকে। দরজায় বেল টিপতে দরজা খুললেন শ্যামাপদবাবু। সোনাইকে দেখে বলল, আরে এসো এসো। ও পড়ে গেল। দরজা ভেজানো ছিল, ওটা ঠেলে ভেতরে ঢুকে দেখে দাদা তার ইজি চেয়ারে ল্যাপটপ নিয়ে বসে আছে। আয়। সোনাই গিয়ে দরজার পাশে লম্বা সোফাতে ব্যাগটা রেখে সেখানে ধপাস করে বসে বলল, কিছু খবর আছে? আজ দাশগুপ্ত বাবু ফোন করে জানালেন যে চোর আবার কাল এসেছিল, তবে কারোর বাড়ি থেকে কিছু চুরি করতে পারেনি, কারণ কাল শ্যামল বাবুর পেট ডগ শ্যাডো সজাগ ছিল। অনেক এবার ল্যাপটপটা বন্ধ করে ওটা ইজি চেয়ারটাতে রেখে সোনাইয়ের পাশে এসে বসলো। তারপর বলল, কেসটা প্রথম থেকে একবার সাজাতো, ব্যাপারটা কি দাঁড়ায় দেখ। সোনাই একটু ভেবে বলল, প্রথম তো দাশগুপ্ত বাবুর বাড়িতে চুরি হলো। অনেক ওকে থামিয়ে বলল, না না, এরম আধ খ্যাচড়া ভাবে নয়, পুরো ব্যাপারটা বলতে চোর বাড়িতে ঢোকা থেকে। সোনাই আরেকটু ভেবে বলল, আমি খাতায় লিখি ব্যাপারটা? লেখ। সোনাই এরপর খাতা বের করে তাতে 1-2 পয়েন্ট করে লিখলো। অনেক ওকে এক এক করে পয়েন্ট অনুযায়ী বলতে লাগলো। 1, চোর গাঙ্গুলি বাবুর বাড়িতে যাবে বলে দাশগুপ্ত বাবুর বাড়ি ঢুকে 50,000 টাকা চুরি করলো। 2, দাশগুপ্ত বাবুরা পুলিশ ডাকলেন। 3, আবাসনের সবাই তাদের টাকার নাম্বার লিখে রাখলো যাতে চুরি হবার পর সেটা পুলিশকে দিতে পারে। আর 4, শ্যামল বাবুর আলমারির চাবি যে ড্রয়ারে থাকতো সেই ড্রয়ারেই রাখা ছিল সেই টাকার নাম্বার লেখা কাগজ। 5 হলো চোর দ্বিতীয় দিন শ্যামল বাবুর বাড়িতে 20,000 টাকা চুরি করলো আর তার সাথে সেই টাকার নাম্বার লিখে রাখা কাগজটাও। 6, রিন্টু চোরকে ধরার চেষ্টা করেছিল কিন্তু চোর তার হাত পা দড়ি বেঁধে পালালো, সেই দড়িটা শ্যামল বাবুর বাড়িতেই ছিল। 7, চোর পালায় ব্যালকনি দিয়ে। 8, তৃতীয় দিন চোর আবার শ্যামল বাবুর বাড়িতে এলো, আবার 20,000 টাকা চুরি করলো। 9, বাবলা খুন হলো, পরদিন বাবলার পকেটে দুটো 20,000 টাকার নোট পাওয়া গেল, যার মধ্যে একটা শ্যামল বাবুর নোট। 10, কাল ফের শ্যামল বাবুর বাড়িতে চোর ঢুকলো, কিন্তু শ্যাডোর সতর্কতায় সে চোর পালিয়ে গেল। শেষ পয়েন্টটা সোনাই নিজেই লিখে নিল। এবারে সোনাইয়ের চোখ গেল অনেকের বা হাতে। দেখলো হাতের আঙুলের জায়গাটা একটু ছড়ে গেছে। শুধু তাই নয়, 2 হাতের তালু লাল হয়ে গেছে। ও বলল, তুই কি মারপিট করে এসেছিস নাকি? অনেক ব্যাপারটা বুঝতে পেরে বলল, ওটা কিছু না, দেওয়ালে ঘষা লেগে ছড়ে গেছে। তারপর নিজের ইজি চেয়ারটায় টান টান হয়ে বসে বলল, এবারে দেখা যাক কি কি ব্যাপার এখানে জরুরি। প্রথমত দাশগুপ্ত বাবুর বাড়িতে চুরি হওয়ার ক্ষেত্রে গাঙ্গুলি বাবু ইম্পর্টেন্ট। সোনাই বলল, কিভাবে? অনেক বলল, চোর বিশ্বনাথকে বলেছিল যে সে গাঙ্গুলি বাবুর বাড়িতে যাচ্ছে, তার মানে চোর জানতো যে গাঙ্গুলি বাবু পিকনিকে যাননি। সে এটাও জানতো যে গাঙ্গুলি বাবুর ঘর আর দাশগুপ্ত বাবুর ঘর একই বিল্ডিং এ। সোনাই বলল, তার মানে চোর ওই ফ্ল্যাট সম্বন্ধে একেবারে ওয়াকিবহাল ছিল। এবার মানেটা কি দাঁড়াচ্ছে? মানে চোরকে কেউ আগে থেকে ইনফরমেশন দিয়ে রেখেছিল যে কে পিকনিকে যাচ্ছে আর কে যাচ্ছে না, আর এই ইনফরমেশন একমাত্র ফ্ল্যাটের লোকই দিতে পারে। তার মানে এর পেছনে ফ্ল্যাটের লোকও জড়িয়ে আছে। ভেরি গুড মাই ডিয়ার সিস, বলল অনিক। তারপর ওই যে চেয়ার ছেড়ে উঠে ঘরের মাঝখানে পায়চারি করতে করতে বলল, এবারে 5 নম্বর পয়েন্টে আয়। সোনাই পয়েন্টটা পড়ল। চোর দ্বিতীয় দিন শ্যামল বাবুর বাড়িতে 20,000 টাকা চুরি করলো আর তার সাথে সেই টাকার নাম্বার লেখার কাগজটাও। তারপর একটু ভেবে বলল, এখানে কোনটা ইম্পর্টেন্ট? কথাটা পুরো শেষ হলো না, দরজায় বেলটা বেজে উঠল, টিং টং। সোনাই খুব মন দিয়ে অনেকের কথাগুলো শুনছিল বলেই কলিং বেলের আওয়াজে চমকে উঠে দরজার দিকে তাকালো। অনেক নিচে গেল দরজা খুলতে। সোনাইয়ের ফোনটা অনেকক্ষণ ধরে ভাইব্রেট করছিল। এবার ও সেটা বের করে দেখলো, সৌরভের 4খানা মিসড কল। সোনাই ওকে কল ব্যাক করলো। কি বলছো? কোথায় তুমি? ফোন ধরছিলে না? আমি দাদার সাথে আছি, একটা কেস নিয়ে ডিসকাস করছি। 31 আসছো তো? হ্যাঁ রে বাবা হ্যাঁ, এখন রাখি, দাদা আসছে। এখন যদি দেখে যে দরকারি সময় আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ডেট ফিক্স করছি তো ঝাড় দেবে। সোনাই তাড়াতাড়ি ফোনটা রেখে দিল। অনেক ঢুকলো ঘরে। ওর হাতের ভাঁজে একটা কাগজ, সেটা সোনাইকে দিয়ে বলল, এটা গেটের সামনে পড়েছিল। সোনাই সেটা খুলে দেখলো, তাতে বড় বড় করে লেখা আছে, প্রাণের মায়া থাকলে তদন্ত চালানো বন্ধ করুন। অনেক বলল,
কিছু বুঝছিস? সোনাই বলল, হুমকি চিঠি? আরে ভেবলি, এটা তো আমিও জানি। লেখক সম্বন্ধে কোনো আইডিয়া করতে পারছিস? প্রাণের পয়ের ফলাটা বেশ বেঁকিয়ে লিখেছে। এরম ভাবে কাউকে কোনোদিন ফলা দিতে দেখিনি। জেল বেনে লেখা। আর আর তো কিছু বুঝছি না, একটু ভেবে বলল সোনাই। এরপর অনেক কাগজটা নিল, তারপর লেখাটা দেখে বলল যে যে লিখেছে সে পেন ধরে একটু অন্যভাবে। সাধারণত মানুষজন পেনের মুখের কাছে ধরে লেখে, কিন্তু এই ব্যক্তি পেনের মাঝখানে ধরে লেখে, ফলে লেখাটাও একটু হালকাভাবে পড়েছে। আর এই কাগজটা কোনো বই বা খাতার ওপর রেখে লেখা হয়নি, হয়েছে কোনো শক্ত কিছুর ওপরে রেখে। এই বলেও কাগজটা পকেটে পুরলো। এবার কিছুক্ষণ চুপ করে বসে রইল ইজি চেয়ারটাতে। বেশ কিছুক্ষণ পর অনেক সোনাইকে উদ্দেশ্য করে বলল, এই তুই এবার বাড়ি যা, আর শোন, মাকে এসব হুমকি চিঠির কথা বলিস না, শুধু শুধু টেনশন করবে। সোনাই বেরোতে যাবে, এমন সময় আবার দরজায় বেল। সোনাই নিচে গিয়ে দরজা খুলে দেখে শ্যামল বাবুর ছেলে রিন্টু এসেছে। বেশ উত্তেজিত দেখাচ্ছে ওকে। সোনাইকে দেখে বলল, মিস্টার দত্ত আছেন? সোনাই বলল, হ্যাঁ আসুন। তারপর সোনাই ওকে দোতলায় নিয়ে গেল দাদার ঘরে। রিন্টু ঘরে ঢুকেই অনিককে দেখে বলল, মিস্টার দত্ত, আপনাকে একটা কথা বলার জন্য এলাম। বেশ উদ্বিগ্ন দেখাচ্ছে তোমাকে। ওকে লম্বা সোফাতে বসিয়ে বলল অনিক। একবার ঢোক গিলে সে বলল, আসলে আপনাকে কয়েকটা কথা বলবো করে বলতে পারছিলাম না। ভীষণ ভয়ে আছি এখন আমি। মাথা ঠান্ডা করে বলো, কি হয়েছে? ওর পকেট থেকে রুমাল বের করে দুবার খুক করে কেশে নিয়ে বলল, প্লিজ আমার মা বাবাকে জানাবেন না। তারপর একটি দম নিল সে। অনিক বলল, জল খাবে? টিন্টু যেন কথাটা শুনতেই পেল না। ও বলল, পরশু রাতের ঘটনা আমি নিজের চোখে দেখেছি। অনিক শুনে দুজনের বেশ অবাক হয়ে গেল। অনিক বলল, কি দেখেছিলে? রিন্টু দুবার ঢোক গিলে বলল, সেদিন রাতে একটা আওয়াজে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো নিচে কেউ দাঁড়িয়ে কথা বলছে। আমার ঘরটা তো ব্যালকনির পাশেই। অত রাতে নিচে কেউ কথা বললে শুনতে পাই। ঘড়িতে তখন 2টো বাজে। আমি চুপি চুপি ব্যালকনিতে আসি, দেখি 2টো লোক। একজনকে চিনতে পারলাম, আমাদের কেয়ারটেকার বিশ্বনাথ কাকু। আর একজনকে চিনতে পারলাম না। আমি খুব সাবধানে নিচে গেলাম, দেখি ওরা দুজন মিলে বাগানের পেছনে যাচ্ছে। আমিও ওদের পেছন পেছন গেলাম। ওরা যখন পাম্প ঘরের কাছে গেল, দেখলাম সেখানে আরেকজন অপেক্ষা করছে ওদের জন্য। ওদের মধ্যে একটা কথা কাটাকাটি হলো, আর তারপর একজন ওই তৃতীয় ব্যক্তির ওপর ছোড়া মেরে দিল। সেই দেখে আমি ভয়ে ওখান থেকেই দৌড় দিলাম বাড়ির দিকে। আমি তো ভয়ে চুপচাপ ছিলাম, কিন্তু আজ সন্ধেবেলা আমাদের বাড়ির সামনে এটা কুড়িয়ে পেলাম বলে সে নিজের মানিব্যাগ থেকে একটা কাগজ বের করে দেখালো। কাগজটা 4 ভাঁজ করা ছিল। অনিকের দিকে সেটা বাড়িয়ে দিল রিন্টু। কিন্তু অনিক যেন কোথাও হারিয়ে গেছে, যেন একটা পাথরের মূর্তি। কিছু যেন চলছে ওর মাথায়, স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে তার শরীরটা। রিন্টুর মিস্টার দত্ত কথাটাই ওর ভাবনাটা যেন বসন্তের ঝরে যাওয়া পাতার মতো খস করে খসে পড়ল। রিন্টুর হাত থেকে কাগজটা নিয়ে বলল, সরি বলে একবার মুচকি হেসে কাগজটা দেখলো। সোনাইও দেখলো ওর পাশে গিয়ে। কাগজটার মাঝখানে বড় বড় করে ছাপা অক্ষরে লেখা, সাবধান। সোনাই ওর অজান্তেই স্বল্প কাপা স্বরে বলে ফেলল, আবার হুমকি চিঠি? রিন্টু বলল, আবার মানে? সোনাই ওকে ওদের কাছে আসা হুমকি চিঠিটা দেখালো। রিন্টু সেটা দেখে বলল, বাপরে, এ তো সাংঘাতিক লোকের পাল্লায় পড়ে গেছি আমরা। ওরা মনে হয় জেনে গেছে যে আমি ওদের ব্যাপারে জানি, সেই জন্যই আমাকে এই হুমকি চিঠিটা দিয়েছে। অনিক এবার একটা অদ্ভুত কাণ্ড করে বসলো। শোয়ার ঘর থেকে কাগজ পেন আর একটা খাতা নিয়ে এসে সোফায় বসে কাগজটা খাতার ওপর রেখে কি একটা লিখতে লিখতে বলল, রিন্টু, তোমার ভালো নামটা কি জানো? কৌশিক দাস। অনিক লিখতে লিখতে বলল, আমি তোমার ব্যাপারটা এখানে লিখে রাখছি। তুমি যে এই ঘটনার সাক্ষী সেটা এই কাগজে লিখে রাখলাম। তুমি শুধু তলায় একটা সই করে দাও। কাগজে ঝটিতে কি একটা লিখে নিয়ে রিন্টুর হাতে দিয়ে বলল, পড়ে নাও। রিন্টু কাগজে লেখাটা পড়ল, বিথি আবাসনের যে খুন হয়েছে তার প্রণাম। অনেক জিভ কেটে বলল, এ হে হে, ভুল করে তাড়াতাড়ি লিখতে গিয়ে প্রমাণের বদলে প্রণাম লিখে দিয়েছি, ওটা একটু কেটে ঠিক করে দাও না। রিন্টু ফিক করে হেসে অনিকের কাছ থেকে পেন নিয়ে প্রণাম কথাটা কেটে প্রমাণ লিখে দিল। তারপর আবার পড়ল, প্রমাণ হিসেবে আমি ওই আবাসনেরই বাসিন্দা শ্যামল দাসের ছেলে কৌশিক দাস সাক্ষী আছি। সোনাই বলল, এ আবার কিরকম লেখা? অনিক বলল, ওতেই হবে, আমি পাকা লেখকের মতো অত সাবলীল ভাষায় লিখতে পারি না। রিন্টু, তুমি একটা সাইন করে দাও। রিন্টু কাগজটা সোফার হাতলে রেখে সই করলো। তারপর সেটা অনিককে দিয়ে বলল, আপনি বুঝি এরম ভাবে সাক্ষীর কথা লিখে রাখেন? অনেক কি একটা ভেবে বলল, না, এইবার থেকে এরকম নতুন নিয়মটা চালু করেছি। রিন্টু বেরিয়ে গেল। হুমকি কাগজটা রেখে গেল অনিকের কাছেই। ও বেরিয়ে যেতেই সোনাই বলল, তুই আজকাল এরম সাক্ষীকে প্রমাণ হিসেবে রেখে সাইন করে নিস? অনেক কিছু বলল না। রিন্টু সাইন করা কাগজটা একবার দেখে ওটা পকেটে পুরে নিল। তারপর বলল,
যা চাইছিলাম পেয়ে গেছি। এরপর সোনাইয়ের নজর দরজার পাশে লম্বা সোফাটার দিকে গেল। এতক্ষণ সেখানে রিন্টু বসেছিল, সেখানে এখন একটা কাগজ পড়ে আছে। পুরনো কাগজ মুড়িয়ে পকেটে রেখেছিলেন, তারপর রয়েই গেছিল। আজ পকেট থেকে রুমাল বের করতে গিয়ে ওটা পড়ে যায় সোফায়। অনেক সেটা হাতে নিয়ে খুব সন্তর্পণে খুলল। মুড়ে গিয়ে কাগজটা অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে। অনেকদিন ধরে কোনো কাগজ পকেটে থাকলে যেরকম হয়ে যায় ঠিক সেরকম। খুব ভালো করে দেখে বোঝা গেল যে ওটা আসলে একটা প্রেসক্রিপশন। ডাক্তারের নাম সুনীল চ্যাটার্জি। বাকি হাতের লেখা বোঝা না গেলে ওষুধের নামটা চিনতে পারলো অনেক। জালে প্লন। অনেক বলল ঘুমের ওষুধ। সোনাই বলল রিন্টু ঘুমের ওষুধ ইউজ করতো কেন? অনেক প্রেসক্রিপশনটা আরো ভালো করে দেখে বলল ডাক্তার বসতো ধর্মতলায়। সোনাই বলল বালিগঞ্জ থেকে ধর্মতলায় ডাক্তার কেন? এখানে কি ডাক্তারের অভাব পড়েছে নাকি? কি পাগল! সোনাই এরপর বাড়ি চলে গেল। দাদাই এই সাক্ষীর সই নেওয়ার ব্যাপারটা একদম পছন্দ হয়নি ওর। কিন্তু বাড়ি ফিরতে ফিরতেই ওর একটা কথা মাথায় এলো, তাহলে কি দাদা কোনোভাবে রিন্টুর সাইন নিল? ওর সাইন নিয়ে করবেটাই বা কি? এই চুরির সাথে কোনোভাবে কি ওর সই জড়িয়ে আছে? তাহলে না না, এমনটাই বা কি করে সম্ভব? একবার তাহলে দাদাকে ফোন করা যাক। কিন্তু ও যা ট্যাটা, হয়তো পুরো ব্যাপারটা বলবেই না এখন আমাকে। আর রিন্টু যদি সেদিন রাতে বিশ্বনাথ বাবুকে বাইরে দেখে থাকে তো ওর ওপর চাপ দিলেই তো অর্ধেক কথা বেরিয়ে যাবে। আর এসব কাজ তো পুলিশ খুব ভালো করেই করতে পারে। তাহলে রিন্টুর উচিত এগুলো পুলিশকে জানানো। কিন্তু সে বেচারাও ঘাবড়ে আছে, কারণ হুমকি চিঠি তার কাছেও এসেছে। তার মানে তো রিন্টুর প্রাণের গ্যারান্টিও থাকছে না। ভাবতে ভাবতে কেঁপে উঠল সোনাইয়ের শরীরটা। আজ নিউ ইয়ার ইভ, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। শীতের আমেজে ধুলোময় কলকাতা সেজে উঠছে অন্য রূপে। আর কয়েক ঘন্টা পরেই ঘড়ির কাঁটা রাত 12টার বেড়া টপকে জন্ম দেবে নতুন একটা বছরের। পরিচিত বছরটাকে বিদায় জানানোর জন্য আর নতুন বছরের পূর্তিতে একসাথে মেতে উঠেছে শহরের লোকজন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, চিড়িয়াখানা, ন্যাশনাল মিউজিয়ামের মতো ভ্রমণ স্থান, এগুলোতে উপচে পড়ছে মানুষের ভিড়। শুধু এদেশের লোকজনই না, পা পড়েছে বিদেশিদেরও। সব মিলিয়েই এক হইচই ব্যাপার। আজ সকালেই অনেক সোনাইকে ফোন করে জানিয়ে দিয়েছিল সে যেন সন্ধ্যে 6টা নাগাদ বিথি আবাসনের সামনে দাঁড়িয়ে থাকে। ও এলে একসাথে ঢুকবে। সোনাই এখন সেই জন্যই অপেক্ষা করছে আবাসনের বাইরে। ঘড়ি বলছে 4:45। সৌরভের সাথে সারা দুপুরটা এখানে ওখানে কাটিয়ে বাইরের খাওয়া দাওয়া সেরে এখন এখানে এসে উঠেছে। এখন শুধু দাদা আসার অপেক্ষায়। কিন্তু দাদা যে একা আসবে না সাথে পুলিশও নিয়ে আসবে সেটা ওর জানা ছিল না। পুলিশের গাড়িটা ঘ্যাড় ঘ্যাড় করে একটা বিশ্রী শব্দ করে এসে থামলো রাস্তার একপাশে। গাড়ি থেকে নামলেন ইন্সপেক্টর গুপ্ত এবং 2জন হাবিলদার। অনেক হাজির হয়েছে আপন বাহনে, তার সদ্য কেনা গোল হেডলাইটওয়ালা ইয়ামাহা বাইক চেপে। সে বাইকটা রেখে ফোন করলো দাশগুপ্ত বাবুকে। কিছুক্ষণ পর দাশগুপ্ত বাবু বাইরে এসে ওদেরকে নিয়ে গেলেন আবাসনের সোসাইটির রুমে। সোনাই বুঝলো অনেক আগে থেকে দাশগুপ্ত বাবুকে সব জানিয়ে রেখেছিল এসব ব্যাপারে। সোসাইটির রুমে আরো 2জন ছিলেন, শ্যামল বাবু আর রিন্টু। ঘরের মাঝখানে একটা টেবিল, তার একপাশে একটা রোলিং চেয়ার যেখানে দাশগুপ্ত বাবু গিয়ে বসলেন, আর অন্য প্রান্তে 2টো বেতের চেয়ার। সেই দুটোতে বসে আছেন শ্যামল বাবু আর ওনার ছেলে, আর পেছনের 2টো বাড়তি চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে। সেখানে বসেছে সোনাই আর ইন্সপেক্টর গুপ্ত। 2জন হাবিলদার দাঁড়িয়ে রইল দরজার সামনে। অনেক নিজের 2 হাত ঘষে জ্যাকেটের পকেটে ঢুকিয়ে বলল, তাহলে শুরু করা যাক। আপনাদের বেশি সময় আমি নষ্ট করব না, কারণ ব্যাপারটা ভীষণই সহজ। অর্ধেকটা আমি সলভ করেই বসেছিলাম, আর বাকি অর্ধেকটা সলভ করতে আমার সাহায্য করে রিন্টু। রিন্টু একটু ঢোক গিলে মাথা নাড়লো। সোনাইয়ের তখন মনে পড়লো রিন্টু বলেছিল যে ও ওদের কেয়ারটেকার বিশ্বনাথ কাকুকে দেখেছিল সেদিন রাতে, তাহলে ওকেও তো ডাকা দরকার। সোনাই মুখ ফসকে বলেই ফেললো, কিন্তু বিশ্বনাথ বাবু, ওনাকেও তো ডাকা দরকার। শ্যামল বাবু বললেন, বিশ্বনাথ কেন? রিন্টু বলল, ও মনে হয় এখনো এখানেই আছে, ডেকে আনি? অনেক হেসে হাতের ইশারায় ওকে বসতে বলে বলল, না রিন্টু, অত ছটফট করো না, বসো। যার যার থাকা এখানে দরকার তারা সবাই আছেন। তারপর অনেক শ্যামল বাবুর দিকে ঘুরে বলল, আচ্ছা শ্যামল বাবু, আপনার ছেলে তো এখন সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে, তাই তো? হ্যাঁ। তার মানে ওর নিজের নিশ্চয়ই কোনো রোজগার নেই? নিশ্চয়ই না। হাত খরচা আপনিই দেন? শ্যামলবাবু এবার সামান্য ঝাঁঝিয়ে উঠলেন। আমি বুঝতে পারছি না এইসব আবোল তাবোল প্রশ্নের মানেটা কি। কারণ আছে শ্যামলবাবু, বলুন, হাত খরচা আপনি দেন তো? অনেকের গলা আগের মতোই শান্ত এবং ধীর। শ্যামলবাবুর ঝাঁজটা ওকে স্পর্শও করেনি। শ্যামলবাবু বিরক্ত স্বরে বলল, আমার ছেলের হাত খরচা তো আমাকে দিতে হবে? এসব বোকা বোকা প্রশ্নের মানে খুঁজে পাচ্ছি না। অনেক বলল, তা কত দেন ওকে হাত খরচা? শ্যামল বাবুর বিরক্ত স্বরের তাপমাত্রা এবার আরো 1 ডিগ্রি উঠে গেছে। বলল,
আপনি কিন্তু এবার পার্সোনাল ব্যাপারে নাক গলাচ্ছেন। এটাই শেষ প্রশ্ন, বলুন না। আগের মতোই শান্ত ধীর মেজাজে বলল অনিক। ঠোঁটের কোণায় তার হাসিটা সোনাই খুব ভালো করে চেনে। শ্যামলবাবু এবার একটু নিজেকে সামলে নিয়ে বললেন, দিই 200-500 টাকা। অনিকের চোয়াল এবার শক্ত হলো। বলল, যদি তাই হয় তো রিন্টুর পকেটে 2000 টাকার করকরে নোট আসে কি করে? মানে? বিস্ময়ে হতবাক হয়ে চেয়ে রইলেন শ্যামলবাবু অনিকের দিকে। মুহূর্তের মধ্যে ওনার চোখ মুখের অবস্থা বদলে গেল। কোনো এক অজানা আশঙ্কা যেন চেপে ধরেছে ওনাকে। সবার দৃষ্টি এখন রিন্টুর দিকে। সেও অবাক হয়ে চেয়ে আছে অনিকের দিকে। অনিক বলল, শুধু তাই না, কাল ওর মানিব্যাগে একটা টিকিটও দেখেছি। একবার একটা কেসের জন্য রেস কোর্সে যাওয়া দরকার হয়ে পড়েছিল। ওটা যে রেস কোর্সের টিকিট ছিল সেটা আমি খুব ভালোই জানি। রিন্টু চেঁচিয়ে উঠল, আপনি এসব কি আবোল তাবোল বলছেন? অনিকের কণ্ঠস্বর দৃঢ় এবং ধারালো। সে বলল, একটা কথা ভীষণ সত্যি রিন্টু, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি কাল একটা মন গড়া গল্প বানিয়ে আমার কাছে এসেছিলে বলার জন্য। আমি বিশ্বাসও করে নিতাম যদি না তুমি মানিব্যাগ থেকে তোমার ওই সাবধান লেখা সাজানো হুমকি চিঠিটা আমাকে বের করে দিতে। ওটা তুমি মানিব্যাগ থেকে বের করছিলে। তখনই আমার চোখ তোমার মানিব্যাগে পড়ে আর মাথাটা বাহি করে ঘুরে যায়। রিন্টু গলা চড়িয়ে বলল, এই যে মিস্টার, আজকালকার যুগে প্রমাণ ছাড়া কেউ কিছু বিশ্বাস করতে চায় না। আপনারা আমার মানিব্যাগ চেক করুন। অনিক ওকে হাত দেখিয়ে থামিয়ে বিদ্রুপের ভঙ্গিতে বলল, দাঁড়াও বাচ্চা, এই লাইনে আমার অনেক বছরের অভিজ্ঞতা। তোমার মানিব্যাগে যে এখন সামান্য কিছু টাকা ছাড়া আর কিছু নেই সেটা আমি খুব ভালো করেই জানি। তারপর একটু থেমে দম নিয়ে বলল, তুমি প্রমাণ চাইছো? যা প্রমাণ দেখাবো সামলাতে পারবে তো? রিন্টু ঢোক গিলল একটু। অনিক বলল, শ্যামলবাবু, আপনার ছেলে তো রাইসে পড়ছে সরকারি চাকরির জন্য। হ্যাঁ, শিয়ালদায় যে ব্রাঞ্চটা আছে। ওনার গলার স্বর কেঁপে উঠল। সেই অজানা আতঙ্ক এখনো তাড়া করে চলেছে তাকে। অনিক বলল, কবে কবে ক্লাসে যায়ও? রিন্টু বলল, কেন, সপ্তাহে 3 দিন ক্লাস, সোম বুধ শুক্র। ও ক্লাসে যেত তো শ্যামলবাবু? হ্যাঁ যেত তো, কাপা স্বরে বললেন শ্যামলবাবু। কিন্তু আপনি জানেন, গত 3 সপ্তাহ ধরে ও সেখানে যায়নি। তার বদলে রেসকোর্সের মাঠে গিয়ে জুয়া খেলে পয়সা উড়িয়েছে আপনার। এ সমস্ত আমি আজ খোঁজ করে জেনেছি। রিন্টু চেঁচিয়ে উঠল, শাট আপ ইউ বিচ! কি ভাবেন কি নিজেকে? যা খুশি তাই বলে যাচ্ছেন। কত টাকা নিয়েছেন আমাকে ভাসানোর জন্য? কথাটা শেষ না হতে রিন্টুর গালে ঠাটি একটা চড় বসিয়ে দিল অনিক। সোনাইয়ের হাতটা অজান্তেই মুখে চলে গেছে। বিস্ময়ে হতবাক সবাই। সোনাই যেন নতুন রূপ দেখছে দাদার। এমন চোখ লাল করা কড়া মেজাজ সে দেখেনি কোনোদিন দাদার। সেও একবার ঢোক গিলল। অনিকের ওই চোখের দিকে রিন্টু আর তাকিয়ে থাকতে পারল না। তার দৃষ্টি আস্তে আস্তে নুয়ে পড়ল মাটিতে। অনিকের গলার স্বর তীক্ষ্ণ হয়ে উঠেছে। চোয়াল শক্ত হয়ে গেছে তার। রিন্টু নুয়ে পড়া মাথাটার দিকে তাকিয়েও বলল, তোমার থেকে আরো বাঘা বাঘা লোকদেরকে আমি সিধা করে দিয়েছি, আর তার জন্য আমার আঙুল বাঁকানোরও প্রয়োজন পড়েনি। তুমি তো চুনোপুটি মাত্র। তারপর ও নিজের পকেট থেকে 2টো কাগজ বের করে সামনে টেবিলটাতে রাখলো। সবাই ঝুঁকে দেখলো কাগজ দুটো। সোনাইয়ের কাগজ দুটো খুব চেনা চেনা লাগছে। কালকেই তো দেখেছে সে। একটা হলো অনিকের কাছে আসা সেই হুমকি চিঠি, আর আরেকটা রিন্টুর সই করা কাগজটা। অনিক এবার সোনাইকে জিজ্ঞেস করলো, কিছু মিল খুঁজে পাচ্ছিস? সোনাই 2টো কাগজ ভালো করে দেখতে চোখ বড় বড় হয়ে গেল। বিস্ময়ে রেখা ফুটে উঠল ওর মুখে। ও বলল, হ্যাঁ পাচ্ছি, পয়ের ফলা। হুমকি চিঠির প্রাণ আর এই কাগজে প্রমাণের পয়ের ফলা লেখাটা একেবারে সেম। সোনাই বুঝলো কাল দাদা ইচ্ছে করে প্রমাণ লেখার বদলে প্রণাম লিখেছিল, যাতে হাতের লেখাটা মিলিয়ে নিতে পারে। অনিক বলল, রিন্টু আসলেই হুমকি চিঠিটা আমাদের বাড়ির সামনে ফেলে কিছুক্ষণ পর আবার ফিরে এসেছিল ওই হুমকি চিঠি পেয়ে আমাদের প্রতিক্রিয়া কিরকম তা জানতে। আর সেই সুযোগে একটা গল্প বানিয়ে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর বন্দোবস্ত করে দিতে চেয়েছিল। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে গেল। শ্যামলবাবু ধীর কণ্ঠে বললেন, এটা আমার ছেলের হাতের লেখা। রিন্টুর মাথাটা নুয়ে পড়েছে পুরোপুরি। অনিক এবার ভুরু তুলে ঠোঁটের কোণে হাসি এনে রিন্টুর ঝোঁকানো মাথাটার দিকে চেয়ে বলল, কি আর প্রমাণ চাই? রিন্টু অপরিবর্তনশীল। দাশগুপ্ত বাবুও ভেঙে পড়েছেন বেশ। হাত মাথায় দিয়ে বসে আছেন শ্যামল বাবু। ছেলের এই কুকীর্তির ফল যে তাদেরকেও ভুগতে হবে। মুখ লুকানোর আর জায়গা খুঁজে পাচ্ছেন না কোথাও। এরপর দাশগুপ্ত বাবু বললেন, কিন্তু খুন
বাবলাকে খুনটা করলো কে? অনেক বলতে গিয়েও থেমে গেল শ্যামল বাবুর কথায়। উনি ঢোক গিলে অনেকের দিকে চেয়ে কাপা স্বরে বললেন, কিন্তু মিস্টার দত্ত, মানলাম আমার ছেলে রেস কোর্সে জুয়া খেলে, মানলাম তার পকেটে 2000 টাকা ছিল, কিন্তু এর মানে কি এটা দাঁড়ায় যে চুরিটা ওই করেছে? একটা পয়ের ফলা দিয়ে কি দোষী সাব্যস্ত করা ঠিক? অনেক মুচকি হেসে ওনার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, আমি একটা কথা আগেই বলেছিলাম, এই কেস অনেক আগেই আমি অর্ধেক সলভ করে রেখেছিলাম, বাকিটা সলভ করতে আমায় সাহায্য করে রিন্টু। কিন্তু যে অর্ধেকটা আমি সলভ করে রেখেছিলাম সেটাতে পরোক্ষভাবে সাহায্য করে আপনার বাড়িরই সদস্য, আপনাদের পোষ্য বেলজিয়ান ম্যালিনাস অর্থাৎ শ্যাডো। সবাই বেশ অবাক হলো এবার। অনেক বলে চলল, বাড়িতে চোর এলো দুবার, অথচ বাড়ির পোষা কুকুর নির্বিকার রয়ে গেল। এটা কি করে সম্ভব? এই প্রশ্নটা মাথায় আসতেই আমার সব সন্দেহ গিয়ে পড়ে শ্যামল বাবুর বাড়ির লোকেদের ওপর। পরে অবশ্য রিন্টুর দয়ায় সন্দেহটা ওর দিকে ঘুরে যায়। তারপর সব ইকুয়েশন একের পর এক মিলে যায়। আবার শ্যামল বাবু উত্তেজিত স্বরে বললেন, কিন্তু কিন্তু বাবলার পকেটে যে আমার বাড়ি চুরি যাওয়া টাকা পাওয়া গিয়েছিল। কাতর বাবা একের পর এক বৃথা চেষ্টা করে চলেছে তার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে। অনেক বলল, বলছি সবটা। রিন্টু, দেখো কিছু ভুল বললাম কি না? তুমি তো গল্প বানিয়ে লোকের কাছে ভালোভাবেই প্রেজেন্ট করো, এবার আমার এই বানানো গল্পটা কতটা সত্যি সেটা দেখা যাক। এরপর অনেকে একটু গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, জুয়া খেলে রেস কোর্সে অনেক টাকা লোকসান করে রিন্টু। তারপর সেই লোকসান একসাথে ঘোচাতে বেশ কিছু টাকার প্রয়োজন পড়ে তার। সেই টাকার জোগান করতে চুরির পথ বেছে নেয় রিন্টু। হাতে একটা মোক্ষম সুযোগ চলে আসে তার, এই ফ্ল্যাটের পিকনিক। সেই দিন সবাই ঘুরতে যাবে, তাই কাজ হাসিল করাটাও বেশ সহজ। এখন চুরি করার জন্য একটা লোককে জোগাড় করতে আর কতক্ষণ? লোক জোগাড় করে তাকে সব জানকারি দিয়ে দিল এই ফ্ল্যাট সম্বন্ধে। সেই লোকও 50,000 টাকা চুরি করে নিয়ে এলো দাশগুপ্ত বাবুর ঘর থেকে। টাকা, সুযোগ আর সময় মতো ভাগ বাটোয়ারা হয়ে গেল। কিছুটা রিন্টু নিজে নিল আর কিছুটা চোর পেল পারিশ্রমিক হিসেবে। এতদূর ঠিকই ছিল, কিন্তু পুরো ব্যাপারটা ঘুরিয়ে দিল বাবলা। সে এই পুরো ব্যাপারটা কোনোভাবে যেন জেনে ফেললো, তারপর ব্ল্যাকমেল শুরু করলো রিন্টুর ওপর। রিন্টুরও টাকার প্রয়োজন পড়লো ওর মুখ বন্ধ করতে, কিন্তু এখন তো আর অন্য কোথাও থেকে টাকা চুরি করা সম্ভব নয়। অগত্যার নিজের বাড়ি থেকে টাকা চুরি করতে হবে। সে ঠিক করলো একদিন রাত্রে সুযোগ বুঝে টাকা চুরি করে নেবে, কিন্তু মা বাবার ঘুম ভেঙে যেতে পারে রাত্রে টাকা বের করতে গেলে। তাই সে ডাক্তারের কাছে গিয়ে ঘুমের ওষুধ একটা লিখিয়ে নিল, কারণ বিনা প্রেসক্রিপশনে কোথাও ঘুমের ওষুধ দেয় না। ডাক্তার দেখালো ধর্মতলায়, কাছে পিঠে যে ডাক্তার সবই হয়তো চেনা জানা। ঘুমের ওষুধ খাবারে মিশিয়ে দিয়ে কাজ হাসিল করলো সে। শ্যাডো নির্বাক থাকলো পুরো ব্যাপারটায়। প্রথমবার 20,000 টাকা সরিয়ে সেটা বাবলাকে দিয়ে দিল, আর নিজের ওপর যাতে কোনো সন্দেহ না বর্তায় তাই নিজের হাত পা দড়ি দিয়েই বেঁধে ফেললো নিজে। পুলিশ যাতে টাকার নাম্বারগুলো হাতে না পায় তাই সেই টাকার নাম্বার লেখা কাগজটাও সে গুম করে দিল। কিন্তু বাবলার খাই কমলো না, সে আরও টাকা চেয়ে বসলো। এবার রিন্টু ভাবলো শেকড় উপড়ে ফেলার কথা, তাই সে 20,000 টাকার লোভ দেখিয়ে বাবলাকে ফোন করে ডাকে। বাবলাও টাকার লোভে হাজির হয় পাম্প ঘরের সামনে। আর রিন্টুও সেদিন সুযোগ বুঝে রিন্টু চেঁচিয়ে উঠে ভয়ার্ত স্বরে বলল, না না, খুন আমি করিনি, অন্য লোক করেছে। আমি খুনিকে ডেকেছিলাম, তারপর খুন করার জন্য 20,000 টাকা নেয় আমার থেকে। ভয়ই বাকি কথাগুলো গড়গড় করে মুখস্থ পড়ার মতো পড়ে দিল সে। অনেক বলল, খুন তুমি করনি তা জানতাম, এই কাজ সবার দ্বারা হয় না, কিন্তু তার সুযোগ করে দেওয়ার জন্য বুকের পাটা লাগে রিন্টু। দাশগুপ্ত বাবু বললেন, কিন্তু তৃতীয় দিন যে চোর আসে, যাকে শ্যাডো চিৎকার করে তাড়িয়ে দিল, সে কে মিস্টার দত্ত? অনেক পকেটে হাত ভরে দেওয়ালে হেলান দিয়ে মুচকি হেসে মাথাটা দুবার নাড়িয়ে বলল, ডোমেস্টিক অ্যানিমেল সম্বন্ধে আমার সেরকম ধারণা ছিল না। কুকুরের ঘুম পাতলা হয় সেটা জানা ছিল, কিন্তু তার শরীর খারাপ বা সর্দি লাগলে ঘ্রাণ শক্তি কতটা কাজ করে সেটা জানা ছিল না। তাই একটা ছেলে মানুষই করে বসলাম। তারপর পকেট থেকে হাত বের করে হাতের ছড়ে যাওয়া অংশটায় হাত বুলিয়ে বলল, পাইবে উঠতে গিয়ে হাতটা ছড়ে যায়। এরপর পুরো ব্যাপারটা জলের মতোই পরিষ্কার। আমি শ্যাডোর কাছে অজানা ছিলাম, তাই সে আমার গন্ধ পেয়ে আমাকে ভাগিয়ে দেয়, কিন্তু চোর বাবাজিকে সে কিছু বলেনি, কারণ সে তার চেনা ছিল। তারপর ইন্সপেক্টরের দিকে ঘুরে বলল, থ্যাঙ্কস টু ইন্সপেক্টর গুপ্ত, আমার কথায় ওই দিন বাজারের দিকটায় পুলিশ না রাখার জন্য। সোনাই এবার দাদার হাত কাটার আসল কারণটা জানতে পারল। রিন্টুকে ধরে নিয়ে যাওয়া হলো। শেষমেশ শ্যামল বাবুর অজানা আশঙ্কাটাই সত্য হয়ে ধরা দিল ওনাকে। উনি আর ওনার স্ত্রী একেবারে ভেঙে পড়েছেন। পুলিশ রিন্টুকে নিয়ে গেল। এবার খুনিকে ধরার কাজ ওরাই করে নেবে। নিজের পারিশ্রমিক নিয়ে যখন বেরোতে যাবে ঠিক তখনই একটা ঘেউ শব্দে পেছনে ঘুরে তাকালো অনিক আর সোনাই। ওদের চোখ চলে গেল একটা বিল্ডিং এর 3 তলার বারান্দায়।
একটা কুকুর 2 পা তুলে ব্যালকনি গ্রিল ধরে দাঁড়িয়ে জিভ বের করে ঘাড় বেঁকিয়ে এক দৃষ্টে চেয়ে আছে অনেকের দিকে। সামনের বিল্ডিং এর বারান্দার আলোটা এসে পড়েছে ওর কালো সুচালো মুখটাতে। ঘন লোমওয়ালা লেজটা ঘন ঘন নড়ছে ডানে আর বামে, বাকি শরীরটা ঢাকা রয়েছে একটা মোটা কালো কাপড়ে। অনেক ওর দিকে তাকিয়ে ডান হাতের দুটো আঙুল কপালের কাছে এনে স্যালুট ঠোকার মতো করে স্টার্ট দিল নিজের বাইকে। অনেকক্ষণ থেকে দূরে কোথাও থেকে একটা বাজের শব্দ আসছিল। শহরের মানুষজন এর মধ্যে শুরু করে দিয়েছে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন। একটা সেল এর মধ্যে সাই করে আকাশে উঠে মধ্য গগনে গিয়ে দুম করে ফেটে কয়েকটা ফুল হয়ে ঝরে পড়তে পড়তে মিলিয়ে গেল আকাশের মাঝেই। সোনাই সেটা দেখে চেপে বসলো বাইকে। অনেক বলল, দেখিস তোর বয়ফ্রেন্ড আবার এই দেখে ব্রেকআপ না করে দেয়। সোনাই মুখ হাড়ি করে বলল, কি রাবিশ, ও জানে তুই আমার দাদা, আর এখানে ও কোত্থেকে আসবে? এসব বিচ্ছিরি জোকস মারিস না, তাহলে মাকে বলে দেব তুই রাত বিরেতে অন্যের বাড়ি চুরি করতে ঢুকিস আর কুকুরের তাড়া খেয়ে পালিয়ে আসিস। নে এবার আমাকে বাড়ি পৌঁছে দিবি। অত পারবো না, আমি স্ট্যান্ডে ছেড়ে দেব, অটো বাস যা পাবি ধরে চলে যাবি। সোনাই অনেকের কাঁধ দুটো ঝাঁকাতে ঝাঁকাতে বলল, না না, তুই আমাকে ছেড়ে দিয়ে আসবি, আর আজ রাতে এখানে ফিরতে হবে না, বাড়িতে থেকে যাবি। অনেক বাইক ছোটালো বাড়ির উদ্দেশ্যে। বোনের আবদারি রাখবে সে। বছরের শুরুটা মায়ের হাতে রান্না খেয়ে শুরু করবে। অনেকদিন মায়ের হাতের স্বাদ পায়নি সে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।